শহরে একের পর এক মেয়েরা খুন হচ্ছে। খুনগুলো কে করছে? পুলিশ যখনই তদন্তে নামে সামনে উঠে আসে অবাক করা আর ভয়ঙ্কর সব রহস্য। অন্যদিকে শহরের নামকরা হসপিটালগুলোতে একের পর এক স্বাভাবিক বাচ্চা জন্ম হওয়ার পরে কোনো এক অজানা এবং অদ্ভুত রোগের কারণে তারা তৃতীয় লিঙ্গের বাচ্চায় পরিণত হচ্ছে। বিষয়টা অবাক করে হসপিটাল কর্তৃপক্ষ এবং পুলিশের। সেই বাচ্চাদের গার্ডিয়ান, হসপিটাল কর্তৃপক্ষ এবং পুলিশ তারা তদন্ত শুরু করে। আর সেই তদন্ত থেকে এমন কিছু বের হয়ে আসে যেটা সবাইকে স্তব্ধ করে দেয়। তো কি ছিল সেই রহস্য আর পুলিশ কিভাবে এই কেসের তদন্ত করেছিল সেটাই দেখানো হবে আজকের গল্পে। তো আজ এমনই সাসপেন্স, থ্রিলার আর টুইস্টে ভরা তামিল মুভি আদার্স এক্সপ্লেন করতে যাচ্ছি, যেটা 2025 সালে মুক্তি পেয়েছে। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ফিল্মের গল্প, এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলায় দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মুভির শুরুতে রাতের বেলা একটি লোককে নির্জন একটি রাস্তায় ভ্যান নিয়ে যেতে দেখা যায়। বোঝা যাচ্ছিল হয়তোবা সে কোনো জিনিসপত্র নিয়ে কোথাও যাচ্ছে, কিন্তু হঠাৎ করে রাস্তার একপাশে সে ভ্যানটা থামিয়ে দেয় আর ভ্যানের মাঝে থেকেই বড় একটা পাথর নিয়ে রাস্তার মাঝামাঝি রেখে দেয়। এরপরে লোকটা অদ্ভুতভাবে রাস্তার একপাশে যেয়ে বসে ফোনে কারোর সাথে কথা বলছিল আর সেই পাথরটার দিকে নজর রাখছিল। বোঝাই যাচ্ছিল সে কোনো একটা কিছু প্ল্যান করছে। হয়তোবা এই পাথরে আটকে গিয়ে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, লোকটা সেই লোকগুলোকে লুটপাট করবে। হয়তোবা এটাই তার প্ল্যান ছিল। যাই হোক, এভাবেই কয়েক ঘন্টা কেটে যায়, কিন্তু এরপরে হঠাৎ করেই একটা মাইক্রোবাস খুব জোরে সে পাথরটা এসে আঘাত করে, যার ফলে সেখানে প্রচণ্ড বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট হয়। আর অ্যাক্সিডেন্ট হওয়ার সাথে সাথেই লোকটা সেই গাড়িটির কাছে যাচ্ছিল, কিন্তু তখনই দেখা যায় সেই গাড়িটি খুব জোরে বিস্ফোরণ ঘটে, যার ফলে গাড়িটি পুরো ছাই হয়ে যায়। পরদিন সকালবেলাতেই পুলিশ, ফরেন্সিক ডিপার্টমেন্টের লোক, অ্যাম্বুলেন্স, মিডিয়া সবাই সেখানে চলে আসে। আশেপাশের গ্রামবাসীরাও সেখানে চলে আসে। পুলিশ অফিসার মিনা এবং সুরন্তর ক্রাইম স্পটটা ভালো করে দেখে এবং সেখান থেকে তারা কিছু ইনফরমেশন পায়। আর এরপরেই সেখানে চলে আসে এসিপি মাধব। এরপরেই মিনা সেখানে এসে মাধবকে বলে, অ্যাক্সিডেন্টটি ঘটেছে রাত 3টার দিকে আর আমরা সকাল ভোর 4টায় এখানে চলে এসেছি। গাড়িতে 4 জনই মারা গেছে, 3 জন মহিলা যাদের বডি পুরোপুরি পুড়ে গেছে আর একজন পুরুষ ছিল যার বডি অর্ধেকটা পুড়ে গেছে। লোকটা হয়তো গাড়ির ড্রাইভার ছিল, সে তাদের বাঁচানোর অনেক চেষ্টা করেছে। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ডিজেল ট্যাঙ্ক ফেটে গাড়িতে বিস্ফোরণ ঘটে। মাধব ক্রাইম সিনটা ভালো করে দেখে। আশপাশটা দেখতেই সেই ভ্যানটা তার চোখে পড়ে আর ভ্যানের উপরে একটু উঁচু জিনিস দেখে। এতেই তার সন্দেহ হয়। সেই পর্দাটা হাঁটাতেই সেই বড় পাথরটা দেখতে পায় মাধব। মাধব বুঝতে পেরেছিল এই পাথরটা লুকিয়ে রাখা হয়েছে। পাথরটা ভালো করে দেখতেই আর 2-2-4 করে মাধব মিলিয়ে ফেলে এই পাথরের কারণেই গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে। হয়তোবা পাথরটা জেনে বুঝে কেউ রাস্তার মাঝে রেখেছিল আর তাতেই গাড়ির অ্যাক্সিডেন্ট হয়। আর এরপরেই আবারও পাথরটা এখানে লুকিয়ে রাখা হয়েছে। তখনই মাধবের চোখ পড়ে ঘটনাস্থল থেকে একটু দূরেই একটি সিসিটিভি ক্যামেরা রয়েছে। সাথে সাথে মিনা কন্ট্রোল রুমে কল করে আর সেখানকার লোকেশন দিয়ে দেয়। এখানকার আশেপাশে পুরো সিসিটিভি ফুটেজটাই তাদের চাই। আসলে তারা দেখতে চেয়েছিল এখানে পাথরটা কে রেখেছে। তখনই সিসিটিভি ফুটেজ থেকে দেখতে পায় সেই ভ্যান গাড়িওয়ালা লোকটি ভ্যান গাড়িটি রেখে পাথরটা রাস্তার মাঝে রেখে চুপচাপ বসেছিল। মাধব বুঝতে পেরে যায় সে ইচ্ছে করে অ্যাক্সিডেন্ট করিয়ে সেখান থেকে লুট করার জন্যই এই কাজটা করিয়েছিল আর তার প্ল্যান মতো অ্যাক্সিডেন্ট হয়েও ছিল। লোকটা অ্যাক্সিডেন্ট হওয়ার পরে গাড়িটির কাছে দৌড়ে গিয়েছিল আর তখনই গাড়িটিতে বিস্ফোরণ ঘটে। এরপরে লোকটার কি হয়েছিল, লোকটা কোথায় গিয়েছিল সেটা আর ভিডিওতে দেখা যাচ্ছিল না। ভিডিওটা দেখার পরে মাধব একটু চিন্তায় পড়ে যায়। এখানে একজন পুরুষের লাশ পাওয়া গেছে। এই লোকটা কে? ভ্যান গাড়িওয়ালা লোক নাকি যে গাড়ি চালাচ্ছিল তার লাশ? আর সেটার খোঁজ নেওয়ার জন্যই মাধব সেই গাড়িটির নাম্বার প্লেট অনুযায়ী আরটিও অফিসে খোঁজ নেয়, কিন্তু তারা জানতে পারে গাড়ির নাম্বার প্লেটে যে নাম্বার ছিল সেটা নকল, অর্থাৎ এই গাড়িটি চুরি করা। এখন এই চুরি করা গাড়ির ভেতরে এই 3 জন মেয়ে কি করছিল, তারা কোথায় যাচ্ছিল? আর সেই ভ্যান গাড়িওয়ালা লোক অথবা গাড়ির ড্রাইভার কেউ একজন বেঁচে আছে, সে কোথায়? এরপরেই ডক্টর মধুকে দেখানো হয়, যে শহরের নামকরা একটা হসপিটালের ডক্টর ছিল। সেই হসপিটালের এমডি ডক্টরদের নিয়ে একটি মিটিং করে আর সেই মিটিংয়ে এমডি বলে, আপনাদের সবাইকে কংগ্রেচুলেশন, কারণ আপনাদের সবার পরিশ্রম এবং মেহনতের কারণেই আমাদের হসপিটাল এই শহরের নাম্বার 6 থেকে 2 নম্বর হসপিটালে পরিণত হয়েছে। আমরা সামনে এভাবেই মানুষের সেবা করে ভালো ভালো কাজ করে আমাদের হসপিটালটাকে আরও এগিয়ে নিয়ে যাব। এমডি আরও বলে,
পরিশ্রমের পাশাপাশি আমাদের অনেক সতর্ক থাকতে হবে, কারণ ইতিমধ্যে আমরা জেনেছি আমাদের আগে যে কয়েকজন কম্পিটিটর ছিল, অর্থাৎ যে হসপিটালগুলো, তাদের ডেটা কেউ লিক করে ফেলেছে। আর হসপিটালের ডেটা লিক হয়ে যাওয়ার পরে সেগুলো নিয়ে কেউ অবৈধ কাজ করেছে, অবৈধভাবে ব্যবহার করেছে, আর এতে করে শহরে তাদের বদনাম হয়ে গেছে, আর এখন তারা ধ্বংসের পথে। তাই এমন কাজ যেন আমাদের হসপিটালে না হয় সেটা সব সময় খেয়াল রাখতে হবে। সেখানেই একজন ডক্টর এমডিকে প্রশ্ন করে, আমাদের হসপিটালের নেটওয়ার্ক সার্ভার যদি হ্যাক করা হয় তাহলে কি আমাদের এত বড় ক্ষতি হবে? তখনই ডক্টর মধু বলে, এটা খুবই সিরিয়াস একটা বিষয়। হসপিটালের নেটওয়ার্ক সার্ভারে পেশেন্টের সমস্ত ডিটেলস থাকে, সেগুলো কেউ চুরি করে বা হ্যাক করে তাদের নিজেদের প্রফিট বা ইলিগেল পথে ব্যবহার করতে পারে, আর যেটা হসপিটালের দুর্নাম করতে যথেষ্ট। ইতিমধ্যে আমরা একবার জানতে পেরেছি যে আমাদের হসপিটালেরও নেটওয়ার্ক সার্ভার হ্যাক করার চেষ্টা করা হয়েছিল। তখনই ডক্টর মধু এমডিকে বলে, আমার একজন পুলিশ ফ্রেন্ড রয়েছে মাধব, আমরা চাইলে ওকে এই বিষয়টা জানাতে পারি, ও আমাদেরকে সে হ্যাকারকে ধরতে সাহায্য করবে। এমডি বলে, এখনই এসব কিছু করার দরকার নেই, কারণ সিচুয়েশন আমাদের কন্ট্রোলে রয়েছে। এটা যদি পুলিশ পর্যন্ত করায় তাহলে মিডিয়ার কাছেও চলে যাবে, আর মিডিয়ার কাছে চলে গেলেই আমাদের হসপিটালের বদনাম হতে শুরু করবে, সেটা আমি কখনোই চাইব না। এরপরেই দেখা যায় সেই হসপিটালে অনুরাধা আর প্রকাশ নামের এক কাপল আসে। তারা ডক্টর মধুকে তাদের রিপোর্ট দেখায়। আসলে তাদের বেবি হচ্ছিল না। পুরো রিপোর্ট দেখার পরে ডক্টর মধু বলে, তেমন কোনো সমস্যা নেই, আসলে অনুরাধার গর্ভে একটু সমস্যা রয়েছে, যার ফলে তার বেবি হচ্ছে না। এটা শুনে অনুরাধা আর প্রকাশ দুজনেই একেবারে চিন্তিত হয়ে পড়ে। আসলে অনুরাধা আর প্রকাশের বিয়ে হয়েছে 5 বছর, কিন্তু এখন পর্যন্ত তাদের কোলে কোনো সন্তান আসেনি। পরিবার এবং সমাজ, প্রতিবেশী সবার কথা শুনতে শুনতে অনুরাধা আর প্রকাশ একেবারে হতাশ হয়ে পড়েছে। সব কথা শুনে ডক্টর মধু বলে, আমাদের হসপিটালে এই ধরনের সমস্যাই সমাধান করা হয়, আপনারা চাইলে আইভিএ এর মাধ্যমে বাচ্চা নিতে পারেন। অনুরাধা জিজ্ঞেস করে, সেটা কি করে? ডক্টর মধু বলে, প্রথমে তোমার হাজবেন্ড প্রকাশ্যে স্প্যাম নেওয়া হবে, আর সেটা ল্যাবে সংরক্ষণ করা হবে, আর এরপরেই ইভিএর মাধ্যমে সেটা তোমার শরীরে প্রবেশ করানো হবে, আর এতে করে তুমি প্রেগনেন্ট হয়ে যাবে। আর তোমাদের টেনশন করার কোনো কারণ নেই, এই প্রক্রিয়াটা এই হসপিটালে খুব সেফলি হয়। এতে করে অনুরাধা আর প্রকাশ দুজনেই খুশি হয়। এরপরেই দেখা যায় অনুরাধা আর প্রকাশের ট্রিটমেন্ট শুরু হয়ে যায়। অন্যদিকে মাধব অন্য একজন পুলিশ অফিসারকে সেই ভ্যানটি খুঁজে বের করার কথা বলছিল। মাধব বলছিল, শহরের বিভিন্ন সিসিটিভি ফুটেজগুলো দেখে সেই ভ্যান এবং ভ্যানের লোকটাকে খুঁজে বের করার চেষ্টা করো। মাধব সেখানে বসেই কাজ করছিল। হঠাৎ তার কাছে একটি হোটেল থেকে কল আসে আর বলে কেউ একজন তাকে সেই হোটেলে ইমার্জেন্সি ভাবে যেতে বলেছে। সব কাজ ফেলে রেখে মাধবও সেই হোটেলে চলে যায়। এরপরে সেই হোটেলের ম্যানেজার বলে তাকে উপরের একটি টেবিলে যে বসার জন্য। মাধব সেটাই করে। ঠিক তখনই অন্য একটি মেয়ে তাকে সে কার্ড দেয় যেখানে লেখা ছিল হ্যাপি এঙ্গেজমেন্ট অ্যানিভার্সারি। ঠিক তখনই অন্য একটি মেয়ে গিটার বাজাতে শুরু করে, আর এরপরেই সেখানে ডক্টর মধু চলে আসে। আসলে মধু এবং মাধবের এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছিল, আর মধু তাকে উইশ করে। সবকিছু দেখার পরে মাধব খুশি হয়ে যায়, কিন্তু বলে আমি টেনশনে পড়ে গিয়েছিলাম, ভাবলাম কে নাকি এইভাবে আর্জেন্টলি ডাকে। আমি সবকিছু ফেলে চলে এসেছি, কারণ আমি একটা আর্জেন্ট কেসে কাজ করছিলাম। এটা শুনে মধুর একটু মন খারাপ হয়ে যায়। সে ভাবে সে এত কষ্ট করে সারপ্রাইজের আয়োজন করলো, আর এখন তাকে উল্টো কথাই শুনতে হচ্ছে। মাধব অবশেষে তাকে সরি বলে এবং রিটার্ন গিফট হিসেবে মাধব তার সার্ভিস গানটা মধুকে দেয়। মধু শুধু মাধবের দিকে তাকে একটু হাসে। সে ভাবে এই অদ্ভুত গিফটটা নিয়ে সে কি করবে। ঠিক তখনই মাধব তার পকেট থেকে আসল গিফটটা দেয় মধুকে। আসলে মাধবেরও মনে ছিল যে আজকে তাদের এঙ্গেজমেন্ট অ্যানিভার্সারি। এরপরেই তারা দুজনেই খুব কোয়ালিটি টাইম স্পেন্ড করে, একে অপরকে সময় দেয়, কারণ তারা একে অপরকে খুবই বেশি ভালোবাসত। এরপরে রাতের বেলা একটি ব্রিজের নিচে একটি ফুড স্টলের সামনে একটি ভ্যান এসে থামে, আর সেই ভ্যান ড্রাইভার মারি সেই ফুড স্টল থেকে খাবার নিয়ে সেখানেই বসে খেতে থাকে। কিছুক্ষণ পরে হঠাৎ করেই সেই ভ্যানের ভিতরে 3 জন ছেলে উঠে বসে। তারা মারিকে বলে, তুমি আমাদের যে কাজ দিয়েছ সেটা অনেক বেশি ঝুঁকিপূর্ণ, আর এটার জন্য আমরা টাকাও খুব কম পাচ্ছি। এই কাজ করতে যেয়ে যদি আমরা পুলিশের হাতে ধরা পড়ি তাহলে আমাদের প্রচণ্ড বিপদ হয়ে যাবে, অনেক মার খেতে হবে, তাই আমাদের টাকার পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। মারিয়ে বলে, না সেটা সম্ভব নয়, কাজ করলে করো, নয়তো চলে যাও। পেছন থেকে একজন বলে, ঠিক আছে, কাজের কিছু টাকা অ্যাডভান্স তো দাও। মারি কিছু না বলেই হাত ধোয়ার জন্য গাড়ির বাইরে চলে আসে। এরপরে সেই 3 জন বুদ্ধি করে নিজেদের অস্ত্র বের করে, অর্থাৎ মারি যদি তাদের টাকা না দেয় বা টাকার পরিমাণ না বাড়ায় তাহলে তারা মারিকে মেরে ফেলবে।
কিন্তু মারি তাদের হাতে সেই অস্ত্র দেখে ফেলে। তারপরও মারি গাড়িতে ওঠে। তারা তিনজনই যখন মারিকে আক্রমণ করবে তখনই মারিও তাদের উপরে আক্রমণ করতে শুরু করে। মারি আসলে খুবই ডেঞ্জারাস ছিল। মারি দেখা যায় তাদের অস্ত্র দিয়েই তাদের একে একে আঘাত করে ফেলে, আহত করে ফেলে। একটা সময় মারি তিনজনকেই সেই ভ্যানের ভেতরেই মেরে ফেলে। আর এরপরেই সেই ভ্যানে করে তিনজনেরই ডেড বডি একটা নির্জন জায়গায় নিয়ে আসে। আর সেখানে মাটি খুঁড়ে সে তিনটা লাশই চাপা দিয়ে দেয়। এদিকে সুরেন্দরকে দেখা যায় একটা পুলিশ টিম নিয়ে যেখানে অ্যাক্সিডেন্টটা হয়েছিল তার আশেপাশে যেসব জনবসতি রয়েছে বা বস্তি রয়েছে সেখানে চলে আসে। আর সেই ভ্যান আর ভ্যান ড্রাইভারের কথা জিজ্ঞেস করে যে কেউ চেনে কিনা, কিন্তু কোনো লোকই সেই ভ্যানটার ব্যাপারে কোনো ইনফরমেশনই দিতে পারে না। এরপরে সুরেন্দর তার টিমকে নিয়ে একটা গ্যারেজে চলে আসে। সেই গ্যারেজের ছেলেটাকে এই ব্যাপারে বলতেই আর সেই ভ্যানের ছবিটা দেখাতেই ছেলেটি বলে, হ্যাঁ, এইরকমই একটা ভ্যান গিয়ারবক্স চেঞ্জ করার জন্য 2 দিন আগে এই গ্যারেজে এসেছিল। খবর পেয়ে অফিসার মাধব সেখানে চলে আসে আর সেই ছেলেটাকে জিজ্ঞেস করে ভ্যানওয়ালা লোকটি দেখতে কেমন ছিল, আর তোমার কি তাকে দেখে কোনো সন্দেহজনক কিছু মনে হয়েছে? এছাড়া কাজ করার পরে সে তোমাকে পেমেন্ট করেছিল কি করে? গ্যারেজে সেই লোকটি বলে, না, তাকে দেখতে একেবারে স্বাভাবিক মনে হয়েছিল, কোনো সন্দেহজনক কিছুই আমার মনে হয়নি। এছাড়া সে আমাকে টাকা দিয়েছিল ক্যাশ, যার ফলে তার নাম ঠিকানা কিছুই আমি জানি না। মাধব বলে, ঠিক আছে, তুমি যদি আবারও সেই ভ্যানওয়ালাকে দেখো তাহলে সাথে সাথে আমাদের খবর দেবে। এরপরেই মাধব চলে যায় ফরেন্সিক ডক্টরের কাছে সেই ডেড বডিগুলোর ফরেন্সিক রিপোর্ট নেওয়ার জন্য। ডক্টর বলে 3 জন মেয়ের বডি পুরোপুরিভাবে পুড়ে গিয়েছিল, যার ফলে তেমন কিছু আইডেন্টিফাই করা সম্ভব হয়নি। কিন্তু 3 জনের মধ্যে একজন মেয়ে অ্যাক্সিডেন্ট হওয়ার আগেই মারা গিয়েছিল, তার মাথায় আঘাতের চিহ্ন ছিল। অন্যদিকে যে মেল বডি ছিল তার গলায় সুচালো কিছু আঘাতের ফলে তার মৃত্যু হয়েছে। এরপরেই ডক্টর আরও একটা অবাক করার মতো বিষয় বলে, সেটা হচ্ছে যে 3 জন মেয়ের ডেড বডি পাওয়া গেছে তারা 3 জনই অন্ধ ছিল। কথাটা শুনে মাধব অবাক হয়ে যায়। ঘটনাটা রহস্য উন্মোচন হওয়ার পরিবর্তে আরও রহস্যে পেঁচিয়ে যাচ্ছে। প্রথমত 3 জন অন্ধ মেয়ে, যাদের মধ্যে একজন আগেই মারা গিয়েছিল মাথায় চোটের কারণে, তার মধ্যে আবার গাড়ির নাম্বার প্লেট নকল। এগুলো আসলে কি হচ্ছে? এরপরে মাধব মিনার সাথে যেয়ে দেখা করে এবং পোস্টমর্টম ডক্টর যা যা বলেছে সে সবকিছু খুলে বলে। মাধব বলে তার কাছে মনে হয় এটা হয়তোবা কোনো চক্রের কাজ, যারা অন্ধ মেয়েদের নিয়ে কোনো বিজনেস করে। তুমি এক কাজ করো, শহরে যেসব মেয়েদের মিসিং কেস লেখা হয়েছে তাদের সাথে এদের প্রোফাইল ম্যাচ করো। যদি এই ধরনের কোনো প্রোফাইল ম্যাচ না করে তাহলে নিশ্চয়ই এরা অনাথ, যার ফলে তারা মিসিং হওয়ার পরেও পুলিশে কোনো মিসিং রিপোর্ট লেখানো হয়নি। সেক্ষেত্রে আমাদের সেই মেয়েদের খোঁজ নেওয়ার জন্য শহরের অনাথ আশ্রমগুলোতে যেতে হবে। এরপরে মাধব চলে আসে পুলিশ হেডকোয়ার্টারে। আসলে এই কেসটা নিয়ে শহরে একটু চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, কারণ অনেক নিউজ রিপোর্টাররাই বলছে এটার ভেতরে কোনো রহস্য লুকিয়ে আছে, কারণ অ্যাক্সিডেন্টটা কোনোভাবেই স্বাভাবিক মনে হচ্ছে না, আর সেটা মাধবও জানে। আর এই জন্যই তার হায়ার অফিসার তাকে ডেকেছে। হায়ার অফিসার অমৃতা দাসকে মাধব পুরো বিষয়টা খুলে বলে, কেসের সব ডিটেলস বলে। মাধব বলে এই কেসটা সমাধান করার জন্য তার কিছু পাওয়ার এবং ফ্রিডম লাগবে। অমৃতা দাস বলে তাকে সবকিছুই দেওয়া হবে, কিন্তু যে করেই হোক খুব দ্রুত এই কেসটার একটা সমাধান করা চাই। এরপরে মারি এবং অন্য একজন লোক, তারা 2 জন মেয়েকে অজ্ঞান করে কোনো একটা জায়গায় নিয়ে এসেছিল। সেখানে সেই মেয়ে দুটোকে তারা বেরিয়ে রেখে দেয়। এছাড়া দেখা যায় সেই রুমের ভেতরে অনেক যন্ত্রপাতি এবং ডিভাইস রয়েছে, যেগুলো সাধারণত হসপিটালে ব্যবহার করা হয়। এদিকে ডক্টর মধু অনুরাধার আইভি এর ট্রিটমেন্ট শুরু করে দিয়েছিল। অনুরাধা অনেকটাই ঘাবড়েছিল। এদিকে মিনা আর সুরেন্দর তারা দুজনেই চলে যায় শহরের বিভিন্ন অনাথ আশ্রমে। আর সেখানে যে কোনো মেয়ে নিখোঁজ হয়েছে কিনা বা সেই ধরনের মেয়েদের কোনো প্রোফাইল ম্যাচ করে কিনা সেটাই তারা সেখানে জানতে চেয়েছিল। খোঁজ নিতে নিতে তারা চলে আসে একটি অনাথ আশ্রমে, যেখানকার মাদার মিনা এবং সুরেন্দরকে এই বিষয়ে কোনো রকম সাহায্য করতে নিষেধ করে দেয়। ব্যাপারটা জানার পরে মাধবের সন্দেহ হয়। সে চলে আসে সেই অনাথ আশ্রমে আর সেই মাদারকে বলে, দেখেন ম্যাডাম, আমরা যে কেসটা ইনভেস্টিগেশন করছি এটা খুবই হাই প্রোফাইল কেস, আর উপর থেকে এই কেসটা ইনভেস্টিগেশন করার জন্য সব ধরনের অনুমতি দেওয়া আছে। তাই আমার আপনার অনাথ আশ্রমের ব্যাপারে কিছু ইনফরমেশন চাই। তাই আমি চাইবো আপনি কোঅপারেট করুন। কয়েকদিন আগেই একটা রোড অ্যাক্সিডেন্টে 3 জন মেয়ে মারা গেছে। 3 জন মেয়ে ছিল অন্ধ। আমরা সেই 3 জন মেয়ের পরিচয় খুঁজে বের করার চেষ্টা করছি। মাদার বলে, কিন্তু আমাদের অনাথ আশ্রমে থেকে কেউ নিখোঁজ হয়নি। মাধব বলে, বুঝতে পেরেছি, কিন্তু তারপরও আমাদের রেকর্ড ভেরিফাই করতে হবে। মাদার বলে,
কিন্তু অনাথ আশ্রমের কোনো মেয়েরই ইনফরমেশন আমরা আপনাকে দিতে পারবো না। মাধব বলে, এটার জন্য আমাদের উপরের পারমিশন রয়েছে। মাদার বলে, কিন্তু তারপরও আমি দিতে পারবো না। যদি ইনফরমেশন নিতেই হয় তাহলে এই অনাথ আশ্রমের ফাউন্ডারের কাছ থেকে অনুমতি নিয়ে আসুন। 7 দিন আগেই সে এখানে এসেছিল, যদিও এখন কোনো একটা কাজে অন্য দেশে গেছে। মাধব বলে, কিন্তু আমাদের হাতে তো এত সময় নেই। মাদার বলে, তাহলে আমিও আর কিছু করতে পারবো না। মাধব কিছুক্ষণ পরেই ওপরের মহলের পারমিশন এনে দেয় সেই মাদারকে। অবশেষে তিনি সেই অনাথ আশ্রমের রেকর্ড দেখাতে বাধ্য হয়। এদিকে মধু কার সাথে ফোনে কথা বলছিল, তখনই একজন নার্স দ্রুত সেখানে চলে আসে আর বলে, অনুরাধার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, আপনি তাড়াতাড়ি চলুন। মধু দৌড়ে সেখানে চলে যায়। সে দেখতে পায় অনুরাধা ব্যথায় কাতরাচ্ছিল, তার পেটে অসহ্য যন্ত্রণা হচ্ছিল। আর সে পরীক্ষা করে দেখতে পায় অনুরাধার প্রেশার অনেক হাই হয়ে গেছে। মধু বাধ্য হয়ে অবশেষে অনুরাধাকে অজ্ঞান করার ইঞ্জেকশন দেয়। এরপরে অনুরাধার রিপোর্টগুলো আবারও চেক করতে শুরু করে। অনুরাধার রিপোর্টগুলোতে মধু সবকিছু নর্মালি দেখতে পায়। মধু ভাবে, তাহলে অনুরাধার পেটে এমন ব্যথা কেন হলো? নিশ্চয়ই এই রিপোর্টে কোনো গোলমাল রয়েছে। মধু এই জন্য অনুরাধার আবারও টেস্ট করাতে চায়, কিন্তু ল্যাবের নার্স বলে, ল্যাবের যে ইনচার্জ মুকেশ স্যার, উনি তো ছুটিতে রয়েছে বাড়িতে, এখন ওনার পারমিশন ছাড়া আমি কোনোভাবেই এই টেস্টগুলো করাতে পারবো না। কিন্তু মধু বলে, টেস্টের রিপোর্টগুলো আমার এখনই চাই, তুমি টেস্ট করো। অবশেষে বাধ্য হয়ে সেই নার্স অনুরাধার আবারও টেস্ট করে। কয়েক ঘন্টা পরে সেই টেস্টের রিপোর্ট হাতে পায় মধু। রিপোর্টগুলো দেখে ঘাবড়ে যায় মধু। সে বলে, আগের রিপোর্টে তো অনুরাধার সবকিছু নর্মাল ছিল, এই রিপোর্টটা এমন কেন দেখাচ্ছে? মধু এই ব্যাপারে একটু রিসার্চ করতে থাকে। এদিকে মাধব এবং তার টিম শহরে যেসব অনাথ আশ্রম থেকে তারা রেকর্ডগুলো নিয়ে এসেছিল আর তারা যে 3টে ডেড বডি পেয়েছে, সেই জ্বলন্ত ডেড বডি থেকে তারা কিছুটা ফিঙ্গারপ্রিন্ট উদ্ধার করতে পেরেছে। অনাথ আশ্রমে সেই রেকর্ড বয়ের সাথে তারা এখন ভেরিফাই করছিল, কিন্তু ম্যাচ করতে যেয়ে দেখা যায় সেই 3টি ডেড বডি যে ফিঙ্গারপ্রিন্ট ছিল আর অনাথ আশ্রমে যেসব মেয়েদের ফিঙ্গারপ্রিন্ট ছিল তাদের কোনোভাবেই ম্যাচ হচ্ছিল না। মাধব যখনই সেই অনাথ আশ্রমে থেকে আনা রেকর্ডগুলো স্ক্যান করছিল ভেরিফাই করার জন্য, ঠিক তখনই সে দেখতে পায় একটা রেকর্ড বুকে 140-এর পরে 148 পেজ রয়েছে, অর্থাৎ মাঝে কয়েকটি পেজ গায়েব ছিল। এতে মাধবের একটু সন্দেহ হয়, আর সেই ফাইলটা দেখার পরে সে দেখতে পায় এই ফাইলটা ছিল সেই মাদারের অনাথ আশ্রমের। যার ফলে মাধব আর টিম সাথে সাথে সেই অনাথ আশ্রমে চলে আসে আর সেই মাদারকে খবর দেয় তাদের সাথে দেখা করার জন্য, কারণ মাধব এই বিষয়টার জন্য পুরোপুরি সেই মাদারকেই সন্দেহ করছিল। তারা কিছুক্ষণ অপেক্ষা করছিল নিচে। ঠিক তখনই সুরেন্দর দেখতে পায় তাদের কেউ লুকিয়ে দেখছে। সুরেন্দর সেটা ভালো করে দেখার চেষ্টা করে, কিন্তু স্পষ্টভাবে সে কিছুই দেখতে পায় না। ঠিক ওই সময়টাতে হঠাৎ করে সে মাদার লাফিয়ে পড়ে সুইসাইড করে, যার ফলে সেখানেই সে মাদারের মৃত্যু ঘটে। এতে মাধব একেবারেই ভেঙে পড়ে, কারণ এই কেসে এই মাদারই ছিল তাদের প্রথম ক্লু, যেখান থেকে তারা আগের ইনফরমেশন পেত। কিন্তু এই মাদার মারা যাওয়াতে এই কেসে তারা আবারও ডেড এন্ডে এসে পৌঁছেছে। মিডিয়ার লোকেরা মাধবকে এই কেস নিয়ে প্রশ্ন করতে থাকে। এছাড়া সেই মিডিয়ার লোকেরা যখন অনাথ আশ্রমের মাদারের এই রহস্যজনক মৃত্যুর খবরটা জানে, তারাও সেটা ফলো করে প্রচার করতে থাকে। অন্যদিকে মাধব সেই অনাথ আশ্রমের আরও একজন কর্মীকে যখন সেই ফাইলের ব্যাপারটা জিজ্ঞেস করে, সেই মহিলা বলে, এমনও হতে পারে যেসব পাতা ছিঁড়ে ফেলা হয়েছে সেসব মেয়েদের বিয়ে হয়ে গেছে। কিন্তু মাধবের কাছে এই উত্তরটা একেবারে গ্রহণযোগ্য হয় না। এরপরে সে জোর করেই সেই মাদারের রুমটা সার্চ করতে থাকে, আর সেখানে সেই মাদারের নিজস্ব একটা পিসি ছিল। মাধব সেই পিসিটা খুলতে গেলে দেখতে পায় সেটা পাসওয়ার্ড প্রোটেক্টেড ছিল, যার ফলে মাধব সেই পিসিটা ওপেন করার জন্য একজন এক্সপার্টকে ডাকতে বলে। অন্যদিকে সেই রুমটা ভালো করে সার্চ করতেই সেখানে একটা লুকানো কবার্ড দেখতে পায়, অর্থাৎ দরজা। সেটা খোলার চেষ্টা করে। অবশেষে সেই দরজাটা সুরেন্দর ভেঙে ফেলে। সেখানে একটা লকার ছিল। সেই লকারটা খুলতেই দেখা যায় সেখানে মাদারের একটা মোবাইল ছিল। এছাড়া সে কিছু ফাইল আর কাগজ পায়, যে কাগজগুলো ছিল সেই ফাইলেরই ছেঁড়া পেজ, যেখানে কয়েকটি মেয়ের ইনফরমেশন ছিল। মাধব তাড়াতাড়ি এই পেপারে যে এসব ইনফরমেশন ছিল সেগুলোর সাথে তারা যে 3টি ডেড বডি পেয়েছে সেটার ম্যাচ করতে বলে। এদিকে সেই এক্সপার্ট চলে আসে আর সেই পিসিটাকে ওপেন করে ফেলে। মাধব বলে, এই পিসিতে খুব রিসেন্টলি যেসব ফাইলগুলো ডিলিট করা হয়েছে সে সবগুলো রিস্টোর করো। রিস্টোর করার পরে দেখা যায় সেখানে এই অনাথ আশ্রম থেকে যেসব মেয়েদের বিয়ে দেওয়া হয়েছিল তাদের ইনফরমেশন রয়েছিল। ঠিক তখনই মিনা কল করে মাধবকে আর বলে, আজকে যে পেপারগুলো নিয়ে আসা হয়েছে অনাথ আশ্রম থেকে তাদের সাথে
তারা যে 3টি ডেড বডি পেয়েছে সেগুলোর ম্যাচ করে গেছে। আর তাদের 3 জনের নাম ছিল জেসমিন, মেরি, জেসিকা। এদিকে অমৃতা দাস ডাকে মাধবকে এবং সেই কেসটার আপডেট আবারও জানতে চায়। কেসটা নিয়ে উপর থেকে অনেক প্রেশার আসছে। মাধব বলে, এই কেসটা নিয়ে সেই মাদার উপরে আমার সন্দেহ ছিল, কিন্তু মাদার হঠাৎ করে মারা যাওয়াতে এই কেসটা নিয়ে আমরা আবারও বিপদে পড়েছি। আমি আর আমার টিম আপ্রাণ চেষ্টা করছি কেসটা সমাধান করার জন্য। আপনি আমাদের আর একটু সময় দিন, আমরা কেসটা সমাধান করে ফেলব। এদিকে মধু যখন সেই হসপিটালেরই এমডির সাথে দেখা করতে আসে, সে দেখতে পায় মুকেশ সেখানে আগেই চলে এসেছে। আর সে মধুকে বলে, ম্যাডাম, আপনি আমার পারমিশন ছাড়া কেন সেই ল্যাবের টেস্ট করিয়েছেন? মধু বলে, এই বিষয়ে এমডি স্যারের সাথে আমি একান্তভাবে কথা বলতে চাই। এমডি মুকেশকে বাইরে যেতে বলে। মধু বলে, আমরা যখন অনুরাধার আইভিএ ট্রিটমেন্ট করি তখন অনুরাধার শারীরিক অবস্থা হঠাৎ করে বিগড়ে যায়, আর এতে আমার সন্দেহ হয়। এই জন্য আমি আবারও অনুরাধাকে সব টেস্ট করাই, কিন্তু সেখানে তার রক্তের মধ্যে অনেক বেশি হরমোনের স্যাম্পল পাওয়া যায়, যেটা একেবারেই অস্বাভাবিক। কিন্তু আমি যখন প্রথমবার অনুরাধার রিপোর্টগুলো দেখেছিলাম সেগুলো দেখে একেবারেই নর্মাল মনে হচ্ছিল। আমার মনে হয় আমাদের হসপিটালের এই রিপোর্টগুলো কেউ ম্যানিপুলেট করছে। এটা শুনে এমডি খুবই টেনশনে পড়ে যায়। মধু আরও বলে, অনুরাধার রিপোর্ট ছাড়াও সে আরও কয়েকজন পেশেন্টের রিপোর্ট দেখেছে, তার কাছে সব বিষয়গুলো সিমিলার মনে হচ্ছে। এমডি চিন্তায় পড়ে যায়, কারণ এমনটা হলে তার হসপিটালে অ্যাডমিট থাকা অনেক পেশেন্টেরই জীবন একেবারে শেষ হয়ে যাবে, যার ফলে তার হসপিটালের বদনাম হবে। মধু বলে, সে এটা কনফার্ম হওয়ার জন্য অনুরাধাকে বাইরেও টেস্ট করিয়েছে। সেই রিপোর্টগুলো আসার জন্য তাদের অপেক্ষা করতে হবে, এরপরে আমাদের কাছে অনেক কিছুই পরিষ্কার হয়ে যাবে। এদিকে মিনা চলে আসে মাধবের কাছে, কারণ যে 3 জন মেয়ের ডেড বডি পাওয়া গেছে তাদের যাদের সাথে বিয়ে হয়েছিল তাদের পরিচয় পাওয়া গেছে। আর মাধব দেখে অবাক হয়, কারণ এই 3 জনেরই পুলিশ রেকর্ড ছিল। আসলে তারা ছোটখাটো চুরি ছিনতাই করে কয়েকবারই জেলে এসেছে। আর এরা 3 জন হচ্ছে সেই 3 জন লোক যাদের মারি সেই গাড়ির ভিতরে মেরে নির্জন কোনো জায়গায় মাটিতে পুঁতে রেখেছিল। কিন্তু পুলিশের কাছে এই বিষয়টা এখনো অজানা ছিল। এদিকে ডক্টর মধু মুকেশের সাথে রাগারাগি করতে থাকে এবং তাকে প্রশ্ন করতে শুরু করে। মধু বলে, আমার মনে হয় এই সব কিছুর পেছনে তোমারই হাত রয়েছে। তুমি টেস্ট করার আগে সেগুলো কেন ভালোভাবে পরীক্ষা করনি? না হলে পেশেন্টের রক্তের ভেতরে এরকম ব্ল্যাক লিস্টেড এলিমেন্ট কি করে আসলো? কিন্তু মুকেশ অস্বীকার করে, আর সে বলে, আমি যখন টেস্টগুলো করেছিলাম তখন সবকিছু একেবারে নর্মাল ছিল, পরে কি হয়েছে সেটা আমি জানি না। মুকেশ ঘাবড়ে সেখান থেকে চলে আসে কথাগুলো এড়িয়ে, কিন্তু রাস্তায় দেখা যায় মারি চলে আসে মুকেশের কাছে এবং তাকে উঠিয়ে নিয়ে যায়। তাদের কথা শুনে বোঝা যাচ্ছিল তারা একে অপরকে চেনে। এদিকে মিনা আর মাধব সেই মাদারের কল হিস্টোরি চেক করছিল। আসলে সেই অনাথ আশ্রমে যখন সেই মাদারের সাথে তারা দেখা করতে যাচ্ছিল পরের বার, তার কিছুক্ষণ আগেই সেই মাদার ফোনে কারোর সাথে কথা বলছিল। মাধব ঠিক সেই নাম্বারটাতেই কল করে, কিন্তু সেই নাম্বারটা বন্ধ ছিল। পরের দৃশ্যেই অন্য একজন মহিলাকে থানায় আসতে দেখা যায়। আসলে সেও একটি অনাথ আশ্রমে কাজ করত। সেই মহিলা মাধবের সাথে দেখা করে বলে, আপনার একটি টিম আমাদের অনাথ আশ্রমে গিয়েছিল কিছু ইনফরমেশন নেওয়ার জন্য, কিন্তু তখন আমি চুপচাপ ছিলাম, কারণ আমার তখন ভয় হচ্ছিল। আসলে আমাদের অনাথ আশ্রমের কিছু কাজ আমার খুবই সন্দেহজনক মনে হয়, কিন্তু আমি আর চুপ থাকতে পারছি না, তাই সাহস নিয়ে বলতে এসেছি। সেই মহিলা বলে, 2 সপ্তাহ আগে চার্লস নামের একজন লোক আমাদের অনাথ আশ্রমে আসে, আর সে বলে অন্য একটি শহরে তার বিশাল বড় একটি বিজনেস রয়েছে, আর সে 1 লাখ টাকা এবং অনেক রেশন আমাদের অনাথ আশ্রমে দান করে যায়। শুধু তাই নয়, আমাদের অনাথ আশ্রমে যেসব মেয়েরা অন্ধ ছিল তাদের চোখের অপারেশনের টাকা এবং তাদের যে বিয়ে হবে সেটার টাকার দেওয়ারও প্রতিশ্রুতি দেয় সেই চার্লস। মাধব জিজ্ঞেস করে, সেই চার্লস দেখতে কেমন? সেই মহিলা বলে, সেই দিন আমি সেই চার্লসের একটি ছবি তুলে রেখেছিলাম, সেটাই সে মাধবকে দেখায়। মাধব বলে, আপনার সন্দেহজনক কেন মনে হলো? সেই মহিলা বলে, লোকটাকেই কেমন জানে আমার সন্দেহজনক মনে হচ্ছে, এছাড়া তার কথাবার্তা, চালচলন সবকিছুই সন্দেহজনক মনে হয়েছে। আমি তার বিজনেসের ব্যাপারেও জিজ্ঞাসাবাদ করেছিলাম, কিন্তু সে তেমন কোনো কিছুই বলেনি। মাধব বলে, ঠিক আছে, আমি এই ব্যাপারে খোঁজ নিব। একটু পরেই মধু মাধবকে কল করে আর রেস্টুরেন্টে আর্জেন্টলি তাকে দেখা করতে বলে। মাধব বের হতেই যাবে, ঠিক তখনই কন্ট্রোল রুম থেকে মাধবকে কল করে আর বলে, সেই দিন যে ধরনের একটা ভ্যান অ্যাক্সিডেন্ট হয়েছিল ঠিক একই ধরনের একটা ভ্যান আমরা দেখতে পেয়েছি। এছাড়া এই ভ্যানের নাম্বার প্লেটটাও সেই ভ্যানের সাথে ম্যাচ করে। কথাটা শুনে মাধব তাড়াতাড়ি গাড়িটা রিভার্স করে কন্ট্রোল রুমে চলে আসে। সেই লোকটা বলে, এই ভ্যানের নাম্বার প্লেটের সাথে আমরা যে ভ্যানটা পেয়েছি ঘটনাস্থলে সেটার নাম্বার প্লেট
একেবারে মিলিয়ে যায়। এছাড়া এই ভ্যানটা সন্দেহজনকভাবে কিছুক্ষণ ধরে এখানেই দাঁড়িয়ে রয়েছে। মাধব সেটার লোকেশন জানতে চায়। সে অফিসার যখনই মাধবকে সেই লোকেশনটা বলে, সেটা ছিল একটা রেস্টুরেন্টের সামনে। আর রেস্টুরেন্টের নামটা শুনতেই মাধব একটু চমকে ওঠে, কারণ ওই একই রেস্টুরেন্টে মধু তার জন্য অপেক্ষা করছিল। মাধব 1 মিনিটও দেরি না করে মধুকে কল করে, কিন্তু মধু অনেকক্ষণ ধরে মাধবের অপেক্ষা করতে করতে হতাশ হয়ে সেখান থেকে ফিরে আসছিল, ফোনটাই ধরছিল না। সাথে সাথে মাধব পাশে থাকা পুলিশদের খবর দেয়। অন্যদিকে দেখা যায় যখনই মধু স্কুটি নিয়ে বের হচ্ছিল তখনই সেই ভ্যানটা মধুর স্কুটিকে ইচ্ছে করে অ্যাক্সিডেন্ট করে। এছাড়া ভ্যানের ভেতরে থাকা কয়েকজন লোক মধুকে মারারও চেষ্টা করে। মধু কোনোভাবে স্কুটি নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, যার ফলে সে সাথে সাথে মাধবের কলটা রিসিভ করে। মাধব তাকে বলে যে করেই হোক কোনোভাবে সেখান থেকে পালিয়ে আসার জন্য। মধু স্কুটি নিয়ে পালিয়ে যাচ্ছিল, কিন্তু সেই ভ্যানের কয়েকজন লোকও সেই ভ্যানটা নিয়ে মধুকে পিছু করছিল, যার ফলে মাধব আরও পুলিশদের খবর দেয় আর যে করেই হোক মধুকে বাঁচাতে বলে। একটা সময় মধু মিনার একটি টিমের কাছে পৌঁছে যায়। তখনই সেখানে সেই ভ্যানটা থেমে যায় আর তারা সেখান থেকে পালানোর চেষ্টা করে। দুজন লোকের মধ্যে একজন লোককে সুরেন্দর গুলি করে মেরে ফেলে, কারণ তারা পালিয়ে যাচ্ছিল। ভ্যানে আরও একজন লোক ছিল আর সে ছিল মারি। মারি যখন বুঝতে পারে তার পালানোর সব পথ বন্ধ, তখনই সে ভ্যানটা রেখে ব্রিজ থেকে পানিতে ঝাঁপ দিয়ে তাদের হাত থেকে বেঁচে যায়। আর এটা যখন মাধব জানতে পারে, সে একেবারেই হতাশ হয়ে পড়ে, প্রচণ্ড রেগে যায়, কারণ সেই লোকটা অর্থাৎ মারিকে ধরতে পারলেই মাধব অনেক প্রশ্নের উত্তর পেয়ে যেত। কারণ মধুকে তারা কেন মারতে চেয়েছিল, এছাড়া মধুর সাথে সে অ্যাক্সিডেন্টেরই বা কি সম্পর্ক, যার ফলে একই ধরনের ভ্যান ইউজ করা লোকগুলো মধুকে মারতে চাইছে। এরপরেই মধু তাকে হসপিটালে যেতে বলে। হসপিটালে যাওয়ার পরে মধু মাধবকে অদ্ভুত এক সমস্যার কথা বলে। মধু বলে, আমাদের হসপিটালে যেসব কাপড়রা গর্ভধারণের সমস্যা নিয়ে আসে, আমরা তাদের গর্ভধারণের জন্য আইভিএফ পদ্ধতি সাজেস্ট করি, আর সেটার মাধ্যমে তাদের বেবি হওয়ার জন্য আমরা সাহায্য করি। কিন্তু কিছুদিন ধরে আমরা একটা সমস্যা ফেস করছি, যাদেরই আমরা এই ট্রিটমেন্ট দিতে যাচ্ছি না কেন সেখানে কোনো না কোনো প্রবলেম চলে আসছে, আর এটা বেশ কিছুদিন ধরে ঘটে চলছে, কিন্তু এতে কারো কোনো ধ্যান যায়নি। আর আমি যখন অনুরাধার ট্রিটমেন্ট করতে যাচ্ছি তখনই প্রথমবার বিষয়টা আমার নজরে আসে। মধু বলে, কেউ একজন পেশেন্টের ব্লাডের ভেতরে হরমোন চেঞ্জ হওয়ার মেডিসিন দিয়ে যাচ্ছে, যেটা ব্ল্যাক লিস্টেড, কিন্তু আমরা যখন রিপোর্টগুলো পাচ্ছিলাম সেই রিপোর্টগুলো একেবারেই স্বাভাবিক থাকতো, যার ফলে এই বিষয়টা আমাদের সামনে আসতো না। আর যখনই সেই বেবিগুলো হতো, সেই বেবিগুলো তৃতীয় লিঙ্গের হতো। মধুর কথাগুলো শুনে মাধব অবাক হয়ে যায়। এরপরেই মাধবও সেই হসপিটালের এমডির সাথে কথা বলে। এমডিও মাধবের সাহায্য চায় আর বলে, এই বিষয়টা দ্রুত সমাধান না করলে অনেকের জীবন ধ্বংস হয়ে যাবে, এছাড়া আমাদের হসপিটালের রেপুটেশন বলে কিছুই থাকবে না। মধু মাধবকে বলে, আসলে আমাদের ল্যাব টেকনিশিয়ান হিসেবে মুকেশ নামের একজন লোক কাজ করত, আমার তার উপরেই সন্দেহ হচ্ছে, কিন্তু সেও গত 2 দিন ধরে হসপিটালে আসছে না। এরপরেই সেই মুকেশের একজন অ্যাসিস্ট্যান্ট ছিল। মাধব তাকে জিজ্ঞাসাবাদ করে। প্রথমে সে সবকিছু অস্বীকার করে। মাধবের সেই লোকটার উপরে সন্দেহ হয়, যার ফলে তাকে টর্চার করা হয় এবং জিজ্ঞেস করা হয়। অবশেষে সেই লোকটা স্বীকার করে নেয় যে মুকেশের সাথে চার্লস নামের একজন লোকের সম্পর্ক রয়েছে, তারাই এই বিষয়টা নিয়ে কোনো কিছু একটা প্ল্যান করছিল। এই কথা নামটা শুনতেই মাধব অবাক হয়ে যায়, কারণ এই একই নাম বলেছিল সেই অনাথ আশ্রমের মহিলা, এবং তার কাছে চার্লসের ফটোও রয়েছে। চার্লসের ফটোটা সেই লোকটাকে দেখাতেই বলে, হ্যাঁ এই হচ্ছে চার্লস। মাধব লোকটাকে জিজ্ঞেস করে এই চার্লসকে কোথায় পাওয়া যাবে। কিছুক্ষণ টর্চার পরে অবশেষে লোকটা মুখ খোলে আর মাধবকে একটা ঠিকানা দেয়। রাতের বেলা মাধব তার টিম নিয়ে সেই ঠিকানায় চলে যায় এবং সেখানে গোপনে লুকিয়ে থাকে। কিছুক্ষণ পরে চার্লসকে দেখা যায় একটা বাক্স নিয়ে সেখানে চলে আসে, আর সে আশপাশটা ভালো করে দেখেই একটা রুমের ভিতরে চলে যায়। ঠিক তখনই মাধবও সেখানে চলে আসে। মাধবকে দেখে ফেলে চার্লস, এতে করে সে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু মাধব তাকে কোনোভাবেই পালাতে দিচ্ছিল না। দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়, ফাইট হয়, কিন্তু কোনো রকম ভাবে মাধব তাকে অ্যারেস্ট করে ফেলে। থানায় নিয়ে এসে তাকে প্রচন্ড টর্চার করতে থাকে, যাতে করে চার্লস মুখ খোলে। চার্লস বলে এই কাজগুলো করার জন্য তাকে টাকা দেওয়া হয়। চার্লস বলে প্রথমে সে অনাথ আশ্রমে যায় এবং সেই অনাথ আশ্রমের প্রধানের সাথে কথা বলে তাদের বিশ্বাস জোগায়। এরপরেই সেই অনাথ আশ্রমগুলোতে টাকা ডোনেট করে। এছাড়া সেখানে 3 জন মেয়ের সাথে তার 3 জন লোকের বিয়ে দেয়। আমাদের কাছ থেকে শুধু মেয়েদের টার্গেট করে তাদের বিয়ে দেওয়া, আর এরপরেই সেসব মেয়েদের গর্ভে থেকে তৃতীয় লিঙ্গের বাচ্চা জন্ম দেওয়া। চার্লসের কথা শুনে মাধব এবং তার টিম স্তব্ধ হয়ে যায়। এমন ভয়ানক প্ল্যানটাই কার, আর কেনই বা এসব করছে সে? মাধব চার্লসকে জিজ্ঞেস করে, এবার বলো এই সব কিছুর পেছনের আসল মাস্টারমাইন্ড কে? তুমি কার হয়ে কাজ করো?
চার্লস তখন বলে সে ভেদা নামের একটি লোকের হয়ে কাজ করে। তাকে দেখতে একেবারেই ছাপোষা ভদ্রলোক মনে হয়, কিন্তু সে অনেক বেশি ভয়ঙ্কর একজন লোক। দেখা যায় ভেদা হচ্ছে গ্যারেজের সেই ছেলেটি যে সুরেন্দর এবং মিনাকে ভুল ইনফরমেশন দিয়েছিল। কিন্তু সে এগুলো কেন করছে? এরপরেই মাধব চার্লসকে জিজ্ঞেস করে কিন্তু সেই ভ্যানে সেই 3 জন মেয়েকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, আর তাদের মধ্যে একজনের আগে মৃত্যু কেন হলো? চার্লস বলে সেই মেয়েদের বিয়ে হওয়ার পরে ভেদা তার ভ্যানে করে তাদের নিয়ে যাচ্ছিল, কিন্তু রাস্তায় হঠাৎ করেই গাড়ির ঝাঁকিতে একটি মেয়ে ভ্যান থেকে পড়ে যায় এবং সে তার মাথায় আঘাত পায়। কিন্তু ভেদা সেটা তোয়াক্কা না করে মেয়েটিকে ধাক্কা দিয়ে আবার ভ্যানেই পাঠিয়ে দেয় এবং সে যেতে শুরু করে, যার ফলে ভ্যানের ভেতরেই সেই মেয়েটির মৃত্যু হয়। আর যাওয়ার সময় একটা পাথরে আঘাত লেগে সেই ভ্যানটা বড় ধরনের একটা অ্যাক্সিডেন্টের শিকার হয়। এরপরে যে লোকটি পাথর রেখেছিল রাস্তায় সে চলে যায় সেই ভ্যানের কাছে চুরি করার উদ্দেশ্যে, কিন্তু সেই অ্যাক্সিডেন্টে ভেদা কিছুটা আহত হলেও মারা যায়নি। সেই লোকটা যখনই ভ্যানের কাছে যায় ভেদা তাকে মেরে সেই ভ্যানের কাছে বসিয়ে দেয় এবং সেই ভ্যানটাকে ইচ্ছে করে ব্লাস্ট করায়। এতে করে সেই 3 জন মেয়ে আর সেই লোকটা সেখানেই মারা যায়। মাধবের কাছে এই রহস্যের জট ধীরে ধীরে খুলতে শুরু করেছিল, কিন্তু এখনও অনেক প্রশ্নের উত্তর পাওয়া বাকি। মাধব চার্লসকে ভেদার একটি স্কেচ তৈরি করতে বলে। অন্যদিকে দেখা যায় ভেদা নিজেই থানায় চলে এসেছিল, কিন্তু সেখানে ভেদা নিজের নাম পরিচয় গোপন করে। সে নিজের নাম মারি বলে আর বলে কয়েক মাস আগে তার বোনের বিয়ে হয়েছিল। কিন্তু কিছুদিন পরেই যখন আমি আমার বোনের শ্বশুর বাড়িতে যাই, অর্থাৎ গ্রামের বাড়িতে, সেখানে যে জানতে পারি সেখানে আমার বোনের যে হাজবেন্ড ছিল সেই নামের কেউ থাকে না, এমনকি আমার বোনেরও কোনো হদিস নেই। যে করেই হোক আমার বোনকে খুঁজে বের করুন স্যার। এদিকে দেখা যায় একজন কনস্টেবল চার্লসকে জেলের ভেতরেই খাবার দিয়ে আসে। এদিকে ভেদা সে মাধবের কাছেও আসে এবং একই কমপ্লেন করে। মাধব বলে ঠিক আছে, আমরা তোমার বোনকে খুঁজে বের করব। ঠিক তখনই সেলের ভেতর থেকে চিৎকারের আওয়াজ আসে। আসলে চার্লসের খাবারের ভেতরে বিষ মেশানো ছিল, যার ফলে সে বিষাক্ত খাবার খেয়ে চার্লসের সেখানে মৃত্যু হয়। আর এই বিষটা মিশিয়েছিল ভেদাই। সে হাসতে থাকে, কারণ এখন চার্লস আর তার বিষয়ে পুলিশকে কিছুই বলতে পারবে না। এদিকে মাধব প্রচণ্ড রেগে যায়। সে তার টিমকে বলে তোমাদের অবহেলার কারণেই চার্লসের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত সেই স্কেচ রেডি হয়নি, তাহলে এখন আমরা কিভাবে ভেদাকে ধরব? এদিকে ভেদা অভিনয় করে আর বলে স্যার, এই লোকটাকে আমরা চিনি, সে আমার বোনের বিয়েতে এসেছিল। মাধব তাকে জিজ্ঞেস করে তুমি কি ভেদা নামের কাউকে চেনো? তখন ভেদা ওরফে মারি সে বলে হ্যাঁ, এই ভেদাও তো আমার বোনের বিয়েতে এসেছিল, আমি তাকে দেখেছি। মাধব তাকে ভেদার স্কেচ বানাতে বলে। ভেদা মারি সেজে পুলিশের সামনে অভিনয় করতে থাকে আর স্কেচ তৈরি করতে সাহায্য করতে থাকে। স্কেচ কমপ্লিট হওয়ার পরেই দেখা যায় ভেদা আসলে মারির স্কেচটা তৈরি করেছিল পুলিশের কাছে, যাতে করে পুলিশ মারিকে ভেদা ভেবে অ্যারেস্ট করে নেয়। এদিকে মাধব চার্লসের কল লিস্ট চেক করে আর সেখানে সে একটা নাম্বার কমন দেখতে পায়, যেটাতে চার্লস অনেকবার কল করেছিল। আর সেই নাম্বারটা সে ট্রেস করে, দেখা যায় সেটা ছিল একটা বৃদ্ধ লোকের। মাধব সেই বাড়িতে চলে যায়, কিন্তু বাড়ির দেয়ালে টাঙানো একটা ফটো দেখে মাধব অবাক হয়ে যায়, কারণ সেখানে একটি মেয়ের ফটো ছিল। আর সেই মেয়ের চেহারাটা দেখতে অবিকল থানায় আসা সেই ভেদার মতো। মাধব ভাবতে থাকে এই ছবির চেহারার ছেলেটি তো থানায় এসেছিল তার বোনের মিসিং কমপ্লেন লেখাতে। বৃদ্ধ লোকটাকে জিজ্ঞেস করে উনি কে? বৃদ্ধ লোকটি বলে ও আমার মেয়ে বেদিকা। মাধব বৃদ্ধ লোককে জিজ্ঞেস করে তার আর কোনো সন্তান রয়েছে কিনা, অর্থাৎ ছেলে। বৃদ্ধ লোকটা বলে না, এটা তার একমাত্র মেয়ে বেদিকা। এদিকে সেই ভেদাকে দেখা যায় পুলিশ অফিসার মিনাকে কল করে এবং তাকে একটা জায়গায় আসতে বলে। ভেদা মিনাকে বলে আমি ভেদার খবর পেয়েছি, আপনি এখনই চলে আসুন। মিনাও যেতে শুরু করে। এদিকে মাধব বৃদ্ধ লোককে জিজ্ঞেস করে আপনার মেয়ে বেদিকা কোথায়? তখনই বৃদ্ধ লোক তার মেয়ের গল্প বলতে শুরু করে। তার মেয়ে পড়ালেখায় অনেক ভালো ছিল, পুরো জেলায় ফার্স্ট হয়েছিল। তার মেয়ের ইচ্ছে ছিল সে বড় হয়ে একজন ডক্টর হবে, কিন্তু হঠাৎ করে একদিন কি হলো জানি না, আমার মেয়ের চলাচল হাবভাব সবকিছু চেঞ্জ হলো। সে ছেলেদের মতো আচরণ করতে শুরু করলো, চুল কেটে ফেললো, শেভ করতে শুরু করলো, ছেলেদের পোশাক পরতে শুরু করলো, যেগুলো দেখে সমাজের মানুষ ছিছি করতে শুরু করলো। এটা নিয়ে তার সাথে আমার অনেক ঝগড়া হয়েছে। আমি বেদিকাকে ডক্টরে দেখিয়েছি, কিন্তু ডক্টর বলে যে আমি এটা নিয়ে আমার মেয়েকে জোর করতে পারবো না, কারণ তার শরীরে হরমোনজনিত চেঞ্জ হচ্ছে। তার বডিটা মেয়ে হলেও তার মনটা ধীরে ধীরে একজন পুরুষে পরিণত হয়েছে। বেশি জোরাজোরি করলে হয়তোবা ও কিছু করে ফেলতে পারে। বৃদ্ধ লোকটাও বুঝে যায় এখন তার আর কিছুই করার নেই। সে তার মেয়েকে যেমন
তেমনই অ্যাকসেপ্ট করে নেয় আর ডাক্তারি পড়ার জন্য তাকে পাঠিয়ে দেয়। কিন্তু সেখানে বেদিকাকে নিয়ে সবাই মজা করতে থাকে। বেদিকা লিঙ্গ কোনটা দেবে সেটা বুঝতে পারছিল না, যার ফলে মেল আর ফিমেল কোনোটাতেই সে টিক দেয়নি। সেই কলেজেরই একটা লোক বেদিকাকে এই ব্যাপারে জিজ্ঞেস করে। বেদিকা বলে সে ডিসাইড করতে পারছে না কোনটা দেবে, বুঝতে পারছে না। তখনই লোকটা মজা করে বলে, তোমাদের মতো লোকদের জন্যই আমরা আরও একটা কলাম বানিয়েছি, আদার্স। বেদিকাকে সেখানে টিক দিতে বলে। কিন্তু কলেজেও কোনো টিচাররাই বেদিকাকে ভালোভাবে পড়াচ্ছিল না, বরং তারা তাকে অ্যাভয়েড করছিল। বেদিকা যত ভালোই পড়াশোনা করুক না কেন বা প্রজেক্টে যত ভালোই নাম্বার আনুক না কেন, কোনো টিচারই তার প্রশংসা করে না। কলেজের স্টুডেন্টরাও বেদিকাকে নিয়ে মজা করতে থাকে, তারপরে টর্চার করে, এমনকি ছেলেরা তার সাথে খারাপ কাজ করতে চায়। এতেই একেবারে হতাশ হয়ে পড়ে বেদিকা। এরপরেই বেদিকা তার আজকের এই অবস্থার জন্য প্রভুকে দায়ী করে। সে বলে প্রভু তাকে এমনটা কেন বানালো, আর এরপরেই সে নিজেকে একেবারে বদলে ফেলে। তার নাম বেদা রাখে আর একেবারে পুরুষদের মতো বসবাস করতে শুরু করে। এছাড়া সে সিদ্ধান্ত নেয় এই পুরো পৃথিবীর উপরেই সে বদলা নেবে। বেদার ধারণা ছিল তার মতো লোকের সংখ্যা যদি পৃথিবীতে অনেক বেশি বেড়ে যায় তাহলে তাদের আলাদা একটা পরিচয় হবে, সবাই তাদের অ্যাকসেপ্ট করে নেবে, তারাও স্বাধীনভাবে কাজ করতে পারবে, সবার সাথে মিশতে পারবে। এই জন্য বেদা তার একটি টিম বানায় আর সেই টিমের মাধ্যমে শহরের হসপিটালগুলোতে যেসব কাপল আইভিএতে বাচ্চা নিতে আসে সে তার টিমের সাহায্যে সেই সব কাপলের হরমোন চেঞ্জ করে দেয়, যার ফলে তাদের গর্ভেও তৃতীয় লিঙ্গের বাচ্চা চলে আসে। আর এই কাজ করার জন্য বেদার যে ব্ল্যাকলিস্টেড হরমোনটা দরকার সেটা সে তৈরি করত বিভিন্ন অনাথাশ্রম থেকে নিয়ে আসা মেয়েদের সাহায্যে। সেই সব মেয়েদের শরীরে পুশ করেই সেই সব হরমোন সে তৈরি করত আর এরপরে কাজ শেষে তাদেরকে মেরে ফেলত। এই কাজগুলো সে খুব নিখুঁতভাবেই করছিল, যার ফলে কেউ টের পাচ্ছিল না। কিন্তু সেই দিন সেই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার ফলে পুলিশ তার পিছু লেগেছে। এদিকে মিনা বেদা তাকে যেখানে যেতে বলেছিল সেখানে যাওয়ার পরেই সেই মুকেশের লাশ দেখতে পায় আর তখনই সেখানে মারিও চলে আসে। কিন্তু মিনা ভাবে এটাই বেদা, সে তাকে অ্যারেস্ট করার চেষ্টা করে। এছাড়া সুযোগ বুঝে মিনার সাথে সাথে মাধবকে কল করার চেষ্টা করে, কিন্তু মাধব ব্যস্ত থাকায় কলটাই উঠাতে পারে না। মিনা তার লোকেশন এবং ভয়েস মেসেজ মাধবকে সেন্ড করে দেয় আর তখনই সেখানে বেদা চলে আসে। মিনা তাকে কোনোভাবেই সন্দেহ করতে পারেনি, যার ফলে বেদা তার কাছে এসে মিনার পেটে ছুরি দিয়ে আঘাত করে তাকে সেখানেই মেরে ফেলে। এদিকে মাধব যখনই মিনার মেসেজ এবং লোকেশন পায় মাধব আর সুরন্দর সেখানে চলে আসে। এদিকে সেখানে বেদা মারিকেও গুলি করে মেরে ফেলে। এরপরে হাসতে হাসতে বলে, এখন এই সব কিছুর জন্য তুমিই দায়ী, পুলিশ ভাববে তুমিই বেদা, তুমি পুলিশ অফিসার মিনাকে মেরেছ আর এরপরে গোলাগুলিতে হয়তোবা তুমি নিজেও মারা গেছ, আর এইভাবেই আমি বেঁচে যাব পুলিশের কাছ থেকে। মাধব এবং সুরেন্দর সেখানে এসে মিনার ডেড বডি পায়। এতে মাধব একেবারেই ভেঙে পড়ে, তার ভুলের জন্য সে মিনাকে বাঁচাতে পারল না। এদিকে মাধব সে বৃদ্ধ লোকের বাড়িতে ছবি দেখে এবং তার কথা শুনে অলরেডি জেনে গিয়েছিল মারি যে ডেড বডিটা সেখানে পড়ে রয়েছে সেটা আসলে বেদা নয়, আসল বেদা হচ্ছে সেই ছেলেটা যে তাদেরকে ভুল পথে নিয়ে এসেছিল। মাধব এবং সুরেন্দর সেই গ্যারেজে চলে আসে। গ্যারেজটা ভালো করে লক্ষ্য করতে সে দেখতে পায় সেখানে একটা গোপন দরজা ছিল। আসলে সেই গ্যারেজের নিচেই বেদা একটা আন্ডারগ্রাউন্ড তৈরি করেছিল আর সেখানে বসেই সেসব মেয়েদের উপরে ট্রিটমেন্ট করত যাদের সে অনাথাশ্রম থেকে নিয়ে আসত। আসলে বেদা সেসব মেয়েদের উপরে বিভিন্ন এক্সপেরিমেন্ট করত যে কিভাবে তৃতীয় লিঙ্গের বাচ্চার জন্ম দেওয়া যায়। এছাড়া সে এই মেয়েদের শরীরেই সে হরমোন উৎপাদন করত। মাধব বেদাকে হাতে নাতে ধরে ফেলে। এতে বেদা অবাক হয়ে যায় যে মাধব তাকে খুঁজে পেল কি করে। দুজনের মধ্যে দুর্দান্ত ফাইট হয়। কয়েক দফা ফাইট হওয়ার পরে বেদা মাধবকে বলে এই সমাজ তার সাথে অন্যায় করেছে, সে শুধু সেটারই বদলা নিতে চেয়েছিল। মাধব বলে তোমার সাথে অন্যায় হয়েছে দেখে তুমি সমাজের বাকি বাচ্চাদের জীবন নষ্ট করতে পারো না। এতে মাধব আবার রেগে যায়। তাদের মধ্যে আরও এক দফা ফাইট হয় আর ফাইট হওয়ার একটা পর্যায়ে বেদার শরীরের কাপড় ছিঁড়ে যায় আর যার ফলে তখনই বেদার ভেতরে মেয়েদের যে স্বভাবটা রয়েছে সেটা বের হয়ে আসে, কারণ বেদা তার শরীর দেখাতে প্রচণ্ড লজ্জা পাচ্ছিল। মাধব বেদার শরীর ঢাকার জন্য তাকে কাপড় দেয় আর এটা দেখে বেদা সেখানে কাঁদতে থাকে ঠুকরে ঠুকরে। বেদা অবশেষে নিজের ভুল বুঝতে পারে যে সেই সব বাচ্চাদের সাথে সে কত বড় অন্যায় করেছে। এদিকে ফাইট হওয়াতে বেদা আহত হয়ে পড়েছিল, তার শরীর থেকে রক্ত ঝরছিল। মাধব তাকে হসপিটালে অ্যাডমিট করায় আর এভাবেই মাধব এই কেসটা সমাধান করেছিল। মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো মুভিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন, আর মুভিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো মুভি বা ওয়েব সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো আর সুস্থ থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।